হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের লেকচার 5-এ আমরা শিখেছিলাম চারটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের কথা। সেখানে গ্যাপের কিছু রিকোয়ারমেন্ট ছিল, কিছু আইএফআরএসের কিছু রিকোয়ারমেন্ট ছিল। আমরা বলেছিলাম যে গ্যাপ অনুযায়ী আমাদের চারটা যে স্টেটমেন্ট সেগুলো হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ওনার্স ইকুইটি স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট। আর আইএফআরএস এই স্টেটমেন্টগুলো একটু নাম চেঞ্জ করে তারপর রিকোয়ারমেন্টটা দিয়েছে, যেগুলো প্রথম দুইটা ঠিক আছে, ইনকাম স্টেটমেন্ট আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। থার্ড যে স্টেটমেন্টটা সেটা একটু চেঞ্জ হয়েছিল, সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। আর ফোর্থ স্টেটমেন্টটা ছিল স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এছাড়াও আইএফআরএস আরও একটা রিকোয়ারমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে নোটস অথবা ডিসক্লোজার। মানে যদি কোনো আমাদের এমন কোনো কনফিউশন থেকে থাকে যেগুলো আসলে ফিনান্সিয়াল স্টেটমেন্টে তখনও কমপ্লিট হয়নি বা তখনও সেগুলো সম্পর্কে পুরোপুরি কোনো সুরাহা হয়নি, এই ধরনের যদি কোনো পেন্ডিং কেস যদি থেকে থাকে সেগুলোর ব্যাপারে আইএফআরএস নোটস দিতে বলেছিল। এগুলো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত পড়েছিলাম। এরপরে আমরা জার্নাল শিখেছিলাম, গত ক্লাসে আরও শিখেছিলাম, দুটো জার্নাল আমরা শিখেছিলাম। জার্নালগুলো কেমন ছিল? প্রথমটা ছিল মিস নেহা স্টার্ট করেছেন একটা কোম্পানি, যে কোম্পানির নাম হচ্ছে এনটিই বা নেহা টেক্সটাইল এন্টারপ্রাইজ। তো উনি স্টার্ট করেছেন সেপ্টেম্বরের 1 তারিখে। শি ইনভেস্টেড 15,000 ক্যাশ ইন দ্য বিজনেস, রেফারেন্স নাম্বার J5। তার মানে হচ্ছে নেহা একটা কোম্পানি স্টার্ট করেছে যার নাম এনটিএ, সেখানে ইনভেস্ট করেছেন 15,000 ক্যাশ। তার মানে প্রতিষ্ঠানে ক্যাশ নিয়ে এসেছেন মিস নেহা। এই জার্নালটা দ্বারা আমরা শিখেছিলাম যে জার্নালটা হবে, যেহেতু ক্যাশ নিয়ে এসেছে, তা ক্যাশ নিয়ে আসা মানে হচ্ছে অ্যাসেট বেড়ে যাওয়া। তো অ্যাসেট আমরা ডেবিট করেছিলাম। আমরা জানি অ্যাসেটের নর্মাল নেচার হচ্ছে ডেবিট। অ্যাসেট বেড়ে গেলে স্বাভাবিকভাবে অ্যাসেটটা কি হয়? ডেবিট হয়। অন্যদিকে সে যেহেতু ক্যাপিটাল নিয়ে এসেছে, ওনার্সের ক্যাপিটাল বা ওনার্স ইকুইটিটাও বেড়েছে। ওনার্সের ইকুইটি বাড়লে ওনার্স ইকুইটিটা ক্রেডিট হয়। আমরা যে সূত্রটা পড়েছিলাম, অ্যাসেটস ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, সেখানে অ্যাসেটটা ছিল ডেবিট আর লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি পাশটা ছিল ক্রেডিট। এই কারণে আমরা ওনার্স ইকুইটিটাকে ক্রেডিট করেছিলাম। আচ্ছা, সেকেন্ড যে ট্রানজ্যাকশনটা ছিল, এটা ছিল এনটিএ একটা কম্পিউটার ইকুইপমেন্ট পারচেস করেছে 7,000 টাকা দিয়ে। ইকুইপমেন্ট ডেবিট করেছিলাম যেহেতু ইকুইপমেন্ট একটা সম্পদ, আর যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছি এবং সেজন্য ক্যাশ টাকা কমে গিয়েছে, মানে সম্পদ কমে গিয়েছে, এই জন্য আমরা এটাকে ক্রেডিট করেছিলাম। এগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। আজকে আমরা নতুন একটা কম্পাউন্ড একটা জার্নাল দেখব। কম্পাউন্ড জার্নাল মানে হচ্ছে গিয়ে যে জার্নালে দুইয়ের অধিক পার্টি যুক্ত থাকবে, যেখানে আসলে দুইটা পক্ষ না, আরও বেশি পক্ষ যুক্ত থাকবে। তাহলে কি দেখি তো, 3 নম্বর ট্রানজ্যাকশনটাই বলেছে এনটিএ পারচেস করেছে ডেলিভারি ট্রাক। এনটিএ পারচেস দ্য ডেলিভারি ট্রাক কস্টিং $14,000, মানে 14,000 টাকা, আর কি টাকাই বলবো আমরা। তো 14,000 টাকা একটা ডেলিভারি ট্রাক সে পারচেস করেছে। ইট পেজ 8,000 ক্যাশ নাও অ্যান্ড অ্যাগ্রিজ টু পে রিমেইনিং 6,000 অন অ্যাকাউন্ট অর অন ক্রেডিট অন September 15, 2020। তার মানে হচ্ছে এনটি একটা ডেলিভারি ট্রাক কিনেছে যার খরচ হচ্ছে বা যার দাম হচ্ছে 14,000 টাকা। ও কি করেছে? এখন 8,000 টাকা ক্যাশ পে করেছে, পরবর্তীতে বাকি যে 6,000 সেটা বলেছে ধারে রেখেছে, মানে পরবর্তীতে পে করবে। তো এই অন অ্যাকাউন্ট শব্দটার অর্থ হচ্ছে ধারে বা বাকিতে। আমরা যখন অন অ্যাকাউন্ট বা অন ক্রেডিট দেখব তখন আমরা বুঝে নিব যে প্রতিষ্ঠানটায় বাকিতে বিক্রি করেছে। তাহলে এখন কয়টা পক্ষ এখানে আসলো? প্রথমত এনটিএ কি করেছে? একটা ট্রাক কিনেছে। ট্রাকটা মানে হচ্ছে সম্পদ বেড়েছে। চলেন দেখি তাহলে কি হয়েছে। যেহেতু সম্পদ বেড়েছে, সম্পদ বাড়লে আমরা কি করি? ডেবিট করি। আমরা ডেলিভারি ট্রাকটাকে নাম দিব ইকুইপমেন্ট, বলবো যেটা একটা ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি বা সরঞ্জাম আর কি। তো এটাকে আমরা ইকুইপমেন্ট বলতে পারি। তো ইকুইপমেন্ট বললাম, যে ইকুইপমেন্টে ডেবিট হবে, আর যেহেতু ক্যাশ টাকা দিয়ে কিনেছি তাহলে কি হবে? ক্যাশটাকে আমরা ক্রেডিট করব। আর বাকিটুকু যে ধারে রেখেছি, এই জন্য আমার কি হয়েছে? একটা দায় বেড়েছে। এই দায়টার নাম কি? অ্যাকাউন্টস পেয়েবল। চলেন একটু মিলাই দেখি তাহলে কি হয়েছে ট্রানজ্যাকশনটা। এই যে দেখেন, এখানে লেখা আছে ইকুইপমেন্টটাকে ডেবিট করেছি 14,000 টাকা দিয়ে, আর ক্যাশটাকে কি করেছি? যে 8,000 টাকা ক্যাশে পে করেছি সেটাকে ক্রেডিট করেছি। আর যেহেতু বাকি 6,000 টাকা ধারে রেখেছি, তার মানে একটা দায় সৃষ্টি হয়েছে যেটা আমাকে পরবর্তীতে দিতে হবে। সেই অ্যাকাউন্টস পেয়েবলটাকে আমরা কি করেছি? ক্রেডিট করেছি। তার মানে ছোট্ট করে ব্যাখ্যাটা কি দিব? যে পারচেজ অফ ট্রাক ফর ক্যাশ উইথ রিমেইনিং ব্যালেন্স অন অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে ক্যাশে একটা
পারচেস করেছি একটা ট্রাক, বাকিটুকু অন অ্যাকাউন্টে বা ধারে রেখেছি। এর পরের যে স্টেপটা আমরা বলেছিলাম নর্মালি একটা রেকর্ডিং প্রসেসে 3টা স্টেপ, তাই না? প্রথমটা হচ্ছে অ্যানালাইজ করে আমরা ট্যাবুলার অ্যানালাইসিসটা করব, কোন অ্যাকাউন্টটা কীরকম হবে ট্রানজ্যাকশনটাকে অ্যানালাইসিস করা। সেকেন্ড ধাপটাতে হচ্ছে আমরা সেগুলোকে জার্নাল বা জাবেদায় পোস্টিং করব। থার্ড স্টেপটা হচ্ছে পোস্টিং ইনটু দ্য লেজার। লেজার আমরা বলেছিলাম লেজার মানে হচ্ছে খতিয়ান। এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টিংয়ের নিজস্ব একটা ঘর বা নিজস্ব একটা জায়গা, যেখানে জার্নালে যেমন অনেকগুলো অ্যাকাউন্ট থাকে না, এখানে হচ্ছে লেজারটা হচ্ছে একটা অ্যাকাউন্টের সবগুলো ট্রানজ্যাকশান একই পাশে চলে আসে। তা আমরা দেখি কিভাবে করব। আমরা যেহেতু যেই জাবেদাগুলো এতদিন পর্যন্ত করেছিলাম, 3টা জাবেদা করেছি। 1 তারিখে একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেপ্টেম্বর 5 একটা ট্রানজ্যাকশন হয়েছে, সেপ্টেম্বর 15 একটা ট্রানজ্যাকশন হয়েছে। সেগুলোকে তার মধ্য থেকে কোনগুলো ক্যাশে আছে সেই ক্যাশগুলোকে একসাথে করে এখানে লিখে নিয়ে আসবো। চলেন দেখি কিভাবে লিখব। এখানে আমি জার্নালের রেফারেন্সটাও সাথে ছবিটাও দিয়ে দিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি কোথা থেকে এনেছি। এই যে দেখেন এখানে 1 তারিখের জায়গায় ঠিক 1 তারিখ লিখেছি। জার্নালের যেহেতু 1 তারিখে ক্যাশ হয়েছিল, ক্যাশ টাকায় ট্রানজ্যাকশন হয়েছিল, কি হয়েছিল? ক্যাশটা ডেবিট হয়েছিল। ঠিক এই জন্য খতিয়ানের ক্ষেত্রে বা লেজারের ক্ষেত্রে আমি ডেবিটের ঘরে কি করেছি? 15,000 টাকা লিখেছি। আচ্ছা, একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে খতিয়ানে নতুন করে একটা ঘর থাকে, যেই ঘরটার নাম হচ্ছে ব্যালেন্স। দিন শেষে কত ব্যালেন্স থাকলো সেটা আমরা এখানে লিখে ফেলি। যেহেতু 15,000 টাকা শুধু ডেবিট হয়েছে, অন্য আর কিছু হয়নি, দিন শেষে ব্যালেন্স হচ্ছে 15,000। এরপরে কি করেছিলাম? আমাদের সেপ্টেম্বরে 5-এ আরেকটা ট্রানজ্যাকশন হয়েছিল, ইকুইপমেন্ট কিনেছিলাম ক্যাশ টাকা দিয়ে। তখন ক্যাশ টাকা কি হয়েছিল? ক্যাশটা ক্রেডিট হয়েছিল। তাহলে সেপ্টেম্বর 5-এর ডেটটা দিব। ডেটটা দিয়ে আমি কি করব? লেজারের ক্ষেত্রে ক্রেডিটের ঘরে, এই যে দেখেন ক্রেডিটের ঘরে 7,000, আমি আবার দাগ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কোথা থেকে আসলো এই টাকাটা। ক্রেডিটের ঘরে 7,000 লিখলাম। তাহলে এখন ক্যাশ ডেবিটে ছিল 15,000, ক্রেডিটে হয়েছে 7,000। তাহলে আজকের ব্যালেন্স কত? 15,000 থেকে 7,000 বাদ দিলে ব্যালেন্স আসে 8,000 বা 8,000 টাকা। এর পরের ট্রানজ্যাকশনটা কি আছে দেখি। এরপরে আমরা ওনার্সের ক্যাপিটালটা নিয়ে একটা লেজার করেছিলাম। ওনার্সের ক্যাপিটাল যেহেতু একবারই এসেছে আমাদের অঙ্কে, আমরা এটাকে এখানে দিয়েছেন ডেট সেপ্টেম্বর 1 দিয়ে আমরা সরাসরি কি করেছি? ক্রেডিট থেকে 15,000 টাকা ওনার্সের ক্যাপিটালে ঘরে লিখে ফেলেছি। এটা আমি এক দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ওনার্সের ক্যাপিটাল যেহেতু আমাদের ম্যাথমেটিক্সে আর কখনোই ছিল না, আমরা এটাকে এখানেই ক্লোজ করে দিব। এই পর্যন্তই ছিল আপনাদের লেকচার 6। এরপর আপনাদের একটা সিটি নিয়েছিলাম, সিটির মার্কস অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট লেকচার 7 ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা।